পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন, পর্ব সংখ্যা ৯। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার মুখটাই বারবার ভেসে উঠছে সুপ্রভার চোখের সামনে। তার কাঁপতে থাকা মন বলছে সিয়াদাত আসবে, তাকে এই মানুষরূপী জানোয়ারগুলোর হাত থেকে উদ্ধার করতে অবশ্যই আসবে। সুপ্রভার চোখ দুটো অস্থির হয়ে সিয়াদাতের খোঁজ চালায়, কিন্তু না, সিয়াদাত কোথাও নেই। সুপ্রভার নিজেকে বড্ড অসহায় লাগে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। পাঁচজোড়া চোখের লোলক দৃষ্টি তার দিকেই আবদ্ধ হয়ে রয়েছে। জিহ্বায় উপচে পড়া কামকতা, কৃষ্ণবর্ণ গায়ের রং, হলদেটে দাঁতের বিশ্রী হাসির শব্দ বজ্রধ্বনির ন্যায় কর্ণে বাজতে থাকে সুপ্রভার। সুপ্রভা তার পরিধেয় বেনারসি শাড়িটা শক্ত করে আঁকড়ে ধরে। নিজের ঘোর বিপদ আঁচ করতে পেরে আঁখেদয় বেয়ে গড়িয়ে পড়ে নোনাজল। একটু সাহায্যের আশায় সুপ্রভা ফের চতুর্দিকে দৃষ্টি ঘোরায়, কিন্তু চারিদিক নিস্তব্ধ, নেই কোনো জনমানব। শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে আবার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। সুপ্রভার ললার জুড়ে বিস্তর ঘাম, পরনের ব্লাউজটা ভিজে জবজবে হয়ে গিয়েছে। চোখের সামনে যেন সবটা ব্লার হয়ে উঠেছে। ভেসে উঠছে বাবা মা ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখখানি। হয়তো আর কখনোই সারে জমিনে তাদেরকে দেখার সৌভাগ্য হবে না। হয়তো আগামীকাল সকাল কোনো এক নর্দমার স্তূপে পড়ে থাকবে তার নিথর দেহখানি। বেওয়ারিশ লাশ হবে তার নাম, যেটা জানতেও পারবে না সুপ্রভার স্বজনেরা। নিজেকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পায় না সুপ্রভা। লোকগুলো নিজেদের পরনের শার্ট খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে সুপ্রভার শাড়ির আঁচলের দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু তখনই একটা পুরুষ অবয়ব এসে সকলের সামনে দাঁড়ায়, গুরুগম্ভীর গলায় বলে, এখানে কি হচ্ছে? লোকটাকে দেখে বাঁচার ক্ষীণ আশার প্রদীপ জ্বলে ওঠে সুপ্রভার মনে। সুপ্রভা দৌড়ে আগন্তুক লোকটার পেছনে গিয়ে দাঁড়ায়। মাস্তান ছেলেগুলো আগন্তুক লোকটার উপর চড়াও হয়। বেটে কায়ের একটা ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, দেখ ভাই, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, মালটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ কেটে পড়। তুই সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই বেটের লোকটা ছিটকে রাস্তায় পড়ে যায়। তার নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আগন্তুক লোকটা নিজের সর্বশক্তি দিয়ে বেটে লোকটার নাক বরাবর খুশি দিয়েছে। দলের লোককে আহত হতে দেখে অন্যদের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। তারা সবাই আগন্তুক লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটার গায়ে যেন অসুরের শক্তি। সে একাই 4টা লোককে মেরে আহত করে দিয়েছে। এক পর্যায়ে বেটে লোকটা রাস্তা থেকে উঠে এসে সুপ্রভার পেট বরাবর ছুরি চালিয়ে দিতে যায়, কিন্তু ছুরি সুপ্রভার শরীর স্পর্শ করার আগেই আগন্তুক লোকটা ছুরিটা আটকে দেয়। ধারালো ফলায় চিরে যায় তার তালু, রক্ত গড়িয়ে পড়ে পিছঢালা রাস্তায়। তবুও লোকটা ছুরি ছাড়ে না। সুপ্রভা পাশে একটা ইটের টুকরো দেখতে পায়। সে 1 মিনিটও বিলম্ব না করে ইটের টুকরো তুলে নেয়। মনে সাহস জুগিয়ে বেটে লোকটার মাথায় বাড়ি মেরে দেয়। লোকটা ফের রাস্তায় লুটিয়ে পড়ে। সুপ্রভা দৌড়ে এসে আগন্তুক লোকটার হাত ধরে, কপালে চোখ তুলে ভেজা গলায় বলে, হায় আল্লাহ, কত রক্ত বের হচ্ছে! আপনি কি পাগল? চিনেন না জানেন না অপরিচিত একটা মেয়ের জন্য নিজের রক্ত ছড়ালেন? লোকটা কোনো কথা বলে না। সহসা সুপ্রভার লোকটার উপর দৃষ্টি যায়। লোকটার হাত দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। নিজেকে কালো কাপড়ে মুড়িয়ে রাখা, মুখে মাস্ক পরা, চোখে সানগ্লাস। মোদ্দা কথা, লোকটাকে চেনার কোনো জো নেই। সুপ্রভা কি করবে বুঝে উঠতে পারে না। দিশেহারা হয়ে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে লোকটার রক্তাক্ত হাত বেঁধে দেয়। এতটা রক্ত ঝরছে, তবুও লোকটার মধ্যে কোনো হেলদোল নেই। সে এদিক ওদিক চোহরা দৃষ্টি তাকিয়ে দৃঢ় গলায় বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, কুইক। সুপ্রভার বুকটা কেঁপে ওঠে। অজানা শঙ্কায় দেহমন শিউরে ওঠে। সুপ্রভা শুকনো ঢোক গিলে লোকটাকে কিছু বলতে উদ্যত হয় ঠিকই, তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটা রাস্তায় পড়েছিল। সুপ্রভা দ্রুত ফোনটা তুলে কল রিসিভ করে। তৎক্ষণাৎ ফোনের অপর প্রান্ত থেকে বিচলিত গলা শুনে যায়, তুই ঠিক আছিস প্রভা? তোকে কতবার কল করেছি, তুই কল রিসিভ করিসনি কেন? সুপ্রভা আগন্তুক লোকটার থেকে একটু দূরে সরে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, আমি ঠিক আছি সিমি, ফোনটা সাইলেন্ট ছিল তাই খেয়াল করিনি। প্রভা স্বস্তির নিঃশ্বাস ফেলে, নির্ভীক চিত্তে বলে, আমার মনে শঙ্কা বিরাজ করছিল তুই একা একটা মেয়ে এত দূর আসবি, তাই আমি ভাইয়াকে পাঠিয়েছি, তোর ফোন নাম্বারও দিয়েছি। ভাইয়া তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই নিশ্চিন্তে নির্বিঘ্নে ভাইয়ার সাথে চলে আয়। সুপ্রভা হতভম্ব গলায় বলে, তোর ভাইয়া তো সিলেটে থাকে, উনি এত তাড়াতাড়ি এখানে কিভাবে সম্ভব? তোর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে আমার দাদা ভাই, আমার বড় চাচ্চুর ছেলে। সুপ্রভার বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায়। সে আগন্তুক লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়,
নিচু গলায় বলে, লোকটাকে কেমন জানি ছেলে ধরা মনে হচ্ছে আমার। এই গরমের মধ্যেও নিজেকে ঢেকে রেখেছে। তার কি গরম লাগে না? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? দা ভাইকে জিজ্ঞেস কর। সুপ্রভার বলার অনেক কিছুই ছিল, কিন্তু বলা হয় না। সিমির দা ভাই তাকে তাড়া দেয়। মিস সুপ্রভা, চটজলদি গাড়িতে উঠুন, এই জায়গাটায় সেফ নয়। সুপ্রভা রাস্তায় পড়ে থাকা ব্যাগটা কাঁধে তুলে নেয়। চৌধুরী বাড়ি বের হওয়ার সময় এই ব্যাগটা, নিজের জমানো সামান্য কিছু টাকা আর ফোনটা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছে। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে, চোখে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে সুপ্রভা গাড়িতে উঠে বসে। সিমির দা ভাই তখনও নির্বিকার। সুপ্রভা একটু নড়ে চড়ে বসে। মৌনতা ভেঙে নিচ থেকেই জিজ্ঞেস করে, নিজেকে আপাদমস্তক ঢেকে রেখেছেন কেন? লোকটা কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে, ছেলেদের পর্দা করা ফরজ, তাই।